মেয়েরা, এর মধ্যেই আমরা আলোচনা করেছি পরাগধানীর ভেতরে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণুর গঠন কি প্রকৃতির হয়, কি কি বৈশিষ্ট্যযুক্ত কতগুলো প্রাচীর আছে এবং এর ভেতরে নিউক্লিয়াসের সংখ্যা কতগুলো থাকে, এর ভেতরে সাইটোপ্লাজমে থাকা বিশেষ উপাদান এবং বহিঃপ্রাচীরে থাকা বিশেষ উপাদান কিভাবে একে বিভিন্ন ইউভি রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে এবং কিভাবে পরাগযোগে সাহায্য করে আলোচনা করেছি। এছাড়াও আলোচনা করেছি ডিম্বকের ভেতরে কিভাবে ভ্রূণস্থলী গঠিত হয় এবং ভ্রূণস্থলীর ভেতরে কিভাবে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সজ্জারিতিতে অবস্থান করে। ডিম্বকের প্রকারভেদ হয়ে গেছে আমাদের আলোচনা। আজকে শুরু করব পরাগযোগ বা পলিনেশন। পরাগযোগ বা পলিনেশন কাকে বলছে? একদিকে দেখো, ফুলের পরাগধানীর ভেতরে যখন পরাগরেণু উৎপন্ন হচ্ছে, একই সাথে কোনো কোনো ক্ষেত্রে একই সাথে আবার আলাদাও হতে পারে, ডিম্বকের ভেতরে ডিম্বাশয়ের ডিম্বকের ভেতরে ভ্রূণস্থলীর ভেতরে তৈরি হচ্ছে ডিম্বাণু। তাহলে একদিকে পরাগধানীর ভেতরে পরাগরেণু, অন্যদিকে ডিম্বকের ভ্রূণস্থলীর ভেতরে পরিণত হতে থাকে ডিম্বাণু। যখন ধীরে ধীরে পরিণতি লাভ করে তখন কি হয় না, তোমরা জানো যে পরাগরেণু যখন ম্যাচিওর হয়ে যায় তখন পরাগধানীর স্ট্রোমিয়াম অঞ্চল বিদীর্ণ হয় এবং এখান থেকে পরাগরেণু নির্গত হয়। এই পরাগরেণু এরপর কি হয় না, ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। স্টিগমা, যেটাকে ইংলিশে আমরা বলছি স্টিগমা, এই অঞ্চলে স্থানান্তরিত হয়। এবার এটা কি সবসময় একই ফুলের মধ্যে হয়, নাকি একই গাছের ফুলের মধ্যে হয়, নাকি একই প্রজাতির মধ্যে হয়, নাকি ভিন্ন প্রজাতির মধ্যে হয়? সব রকমই হতে পারে। অর্থাৎ একই ফুলের গর্ভমুণ্ডে গিয়েও পড়তে পারে, ভিন্ন একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে গিয়েও পড়তে পারে, অথবা একই প্রজাতিভুক্ত ভিন্ন গাছের ফুলের গর্ভমুণ্ডেও পড়তে পারে বা ভিন্ন প্রজাতির মধ্যেও হতে পারে। তাহলে যে প্রক্রিয়ায় পরাগরেণু পরাগধানী বিদীর্ণ হওয়ার পর নির্গত পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকেই বলা হচ্ছে পরাগযোগ বা পরাগায়ন বা পলিনেশন বলা হয়। তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছিলে, আবার কিছু কিছু জিনিস তোমাদের রিপিট হবে। তো এই পরাগযোগ দেখো দুরকম হতে পারে, প্রধানত দুরকম। কি কি? এক হচ্ছে স্বপরাগযোগ, স্বপরাগযোগ সেলফ পলিনেশন, আর হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। দুরকম হতে পারে। স্বপরাগযোগ কাকে বলবো না, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে, সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। মোটের পর গাছের কিন্তু পরিবর্তন হবে না, একই গাছের মধ্যে যখন পরাগযোগ হবে তখন তাকে বলবো আমি স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন বলা হয়ে থাকে। তো এই স্বপরাগযোগ তাহলে দুভাবে হতে পারে, হয় একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পরাগরেণু পড়বে, অথবা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু পড়বে। তাহলে দুরকম হতে পারে। কি কি? একই গাছের একই ফুলের মধ্যে হচ্ছে, নাকি একই গাছের ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে। তারপর টেস্ট করে দুরকম দেখো। কি কি? এক হচ্ছে অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। অটোগ্যামি কাকে বলবো না, যখন একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, অর্থাৎ ফুল চেঞ্জ হবে না, একই গাছ প্লাস একই ফুলের মধ্যে যখন পরাগযোগ, তখন তাকে বলবো আমি অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি হচ্ছে একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে গিয়ে যখন পরাগরেণু পতিত হয় তখন তাকে বলছি আমি গেইটোনোগ্যামি। গাছ চেঞ্জ হবে না, কিন্তু এক্ষেত্রে দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে হচ্ছে। কোনো ফুলের পরাগরেণু যখন সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে তখন তাকে আমি বলছি গেইটোনোগ্যামি বলা হয়ে থাকে। তাহলে এই যে অটোগ্যামাস ফুল যেগুলো, অর্থাৎ একই ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে,
সেই ফুলগুলোর কি কোনো অভিযোজনগত বৈশিষ্ট্য আছে, কোনো অ্যাডাপ্টেশন আছে, ক্যারেক্টার আছে, যার জন্য একই ফুলের মধ্যে হচ্ছে পরাগযোগ? হ্যাঁ, কিছু কিছু অভিযোজন আমরা দেখতে পাই। কি কি? যেমন অটোগ্যামাস ফুলের কতগুলো অভিযোজনগত বৈশিষ্ট্য লিখেছি দেখো। প্রথমেই বলছে সমপরিণতি বা হোমোগ্যামি। সমপরিণতি বা হোমোগ্যামি কাকে বলা হচ্ছে? না, যখন শুরুতেই বলেছি যে পরাগরেণু একদিকে পরিণত হতে থাকে, অন্যদিকে ডিম্বাশয়ে ডিম্বকের ভ্রূণস্থলীর ভেতরে ডিম্বাণু পরিণত হতে থাকে। যখন পরাগরেণু এবং ডিম্বাণু একই সাথে পরিণত হবে, অর্থাৎ সহজভাবে বলবো পুংকেশর এবং গর্ভকেশর যখন একই সাথে পরিণত হয় এবং খুব কাছাকাছি অবস্থান করে, একটা ফুলের গর্ভমুণ্ড এবং পরাগধানী যখন খুব কাছাকাছি অবস্থান করবে, তখন যে পরাগযোগ সাধিত হয় সেক্ষেত্রে অবশ্যই স্বপরাগযোগ হয়, একই ফুলের মধ্যে হয়, যাকে বলছি আমি সমপরিণতি। তাহলে সমপরিণতি কাকে বলে? আবার বলছি, যখন একই ফুলের পুংকেশর এবং গর্ভকেশর একই সাথে পরিণত হয়, ম্যাচিওর হয় এবং স্বপরাগযোগ ঘটে, তখন তাকে বলছি আমি সমপরিণতি বা হোমোগ্যামি। সমপরিণতি বা হোমোগ্যামি কোন কোন গাছে দেখতে পাওয়া যায়? যেমন তোমরা পড়েছিলে, দেখতে পাওয়া যায় সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, মিরাবিলিস সন্ধ্যা মালতীর ক্ষেত্রে আমরা দেখতে পারবো। এছাড়াও হচ্ছে এটাকে বলে নয়নতারা, ক্যাথারান্থাস বা নয়নতারা প্রভৃতি গাছের ক্ষেত্রে সমপরিণতি দেখা যায়। ক্লিস্ট্রোগ্যামি বা অনুন্মিলন, এটাও হচ্ছে অটোগ্যামাস ফুলের একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন। ক্লিস্ট্রোগ্যামি কাকে বলে? বলছে কিছু কিছু ফুল আছে, যেমন তোমরা কানশিরার মধ্যে দেখতে পাবে কোমেলিনা বেঙ্গালেন্সিস, কানশিরা, এছাড়াও দোপাটি, এই সমস্ত গাছের ফুলগুলো দেখবে যখন পরিণত হয় তখন সম্পূর্ণভাবে উন্মিলিত হয় না, সম্পূর্ণভাবে ফোটে না এবং এরকম বোজানো অবস্থাতেই থাকে, বদ্ধ অবস্থাতেই থাকে। তার ফলে বাধ্যতামূলকভাবে পরাগরেণু, যেহেতু ফুলটাই পরিণত অবস্থায় এরকম বদ্ধ হয়ে থাকছে বা সম্পূর্ণভাবে উন্মিলিত হচ্ছে না, তার ফলে কি হয়, পরাগরেণু বাধ্যতামূলকভাবে সেই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হচ্ছে। যখন এই ঘটনা ঘটে তখন তাকে বলা হয় ক্লিস্ট্রোগ্যামি বা অনুন্মিলন বলা হয়ে থাকে। কি বললাম না, ফুল পরিণত অবস্থায় উন্মিলিত হয় না, ক্যামোগ্যামাস প্রকৃতির নয়, উন্মিলিত হয় না, এরকম বন্ধ হয়েই থাকে। এবং যেহেতু এরকম বন্ধ হয়ে থাকছে, তাহলে উৎপন্ন পরাগরেণু কি হবে, বাধ্যতামূলকভাবে সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। একে ক্লিস্ট্রোগ্যামি বা অনুন্মিলন বলা হয়। কোথায় দেখতে পাবো আমরা? বলেছি উদাহরণ হচ্ছে কানশিরা গাছের ক্ষেত্রে দেখা যায়, দোপাটি প্রভৃতি গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ক্লিস্ট্রোগ্যামি বা অনুন্মিলন। এটাও অটোগ্যামাস ফুলের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর একটা হতে পারে বলেছে দেখো বার্ড পলিনেশন। এই দুটোই মোটামুটি কাছাকাছি, কিন্তু পার্থক্য কোথায়? ক্লিস্ট্রোগ্যামিতে বললাম পরিণত ফুল বদ্ধ অবস্থায় থাকে বা উন্মিলিত হয় না, অনুন্মিলন। আর বার্ড পলিনেশনে বলছে যে কুড়ি অবস্থাতেই পরাগযোগ ঘটে, অর্থাৎ যখন ফুল পুরোপুরি পরিণতই হচ্ছে না, ফুলের বৃতি এবং দলমণ্ডল যখন পরিণতই হচ্ছে না, তখনই কি হয়, পরাগধানী থেকে রেণু গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়। ফুল যখন কুড়ি অবস্থাতে আছে, বৃতি এবং দলমণ্ডল সম্পূর্ণ প্রস্ফুটিত হয়নি, সেই অবস্থায় যদি পরাগযোগ হয় তখন তাকে বলা হয় বার্ড পলিনেশন বা কুড়ি পরাগযোগ বলা হয়ে থাকে। দেখতে পাওয়া যায়, দেখা যায় কিছু কিছু একবীজপত্রী উদ্ভিদ যেমন ধান, গম প্রভৃতির ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই গেল দেখো অটোগ্যামাস ফুলের কতগুলো, শুধু অটোগ্যামাস কথা বলছি কিন্তু গেইটোনোগ্যামি আমি বলিনি, অটোগ্যামাস অর্থাৎ যখন একই ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে তখন সেই পরাগযোগ ঘটার জন্য অবশ্যই সেই ফুলের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন পুংকেশর এবং গর্ভকেশর একই সাথে পরিণত হতে হবে, গর্ভমুণ্ড এবং পরাগধানী খুব কাছাকাছি অবস্থান করতে হবে, আর কি, আর কিছু কিছু ব্যতিক্রমী, যেমন ফুল যদি সম্পূর্ণরূপে প্রস্ফুটিতই না হয় বা কুড়ি অবস্থাতেই যদি পরাগযোগ হয়ে যায়, তাহলে অবশ্যই একই ফুলের মধ্যেই পরাগযোগ হবে বাধ্যতামূলকভাবে। আচ্ছা, এবং অটোগ্যামাস ফুল মানেই যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো যে এক্ষেত্রে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হবে না।
গেইটোনোগ্যামি কি বললাম, ধরো এক লিঙ্গ ফুল, একই গাছের মধ্যে হয়েছে কিন্তু এক লিঙ্গ, যেমন কুমড়ো হতে পারে, লাউ হতে পারে, কিউকারবিটেসি গোত্রভুক্ত যে গাছগুলো, এই গাছগুলোর ক্ষেত্রে কি হয়, ফুল এক লিঙ্গ প্রকৃতির হয়, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই গাছে হচ্ছে কিন্তু আলাদা আলাদা ফুল, অর্থাৎ একটাতে পুংকেশর আছে একটাতে গর্ভকেশর আছে, যদি এক লিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে গেইটোনোগ্যামি, অর্থাৎ একই গাছে দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ হয়। গেইটোনোগ্যামির ক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হতেও পারে, অটোগ্যামির ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, কিন্তু স্বপরাগযোগের অন্তর্ভুক্ত গেইটোনোগ্যামির ক্ষেত্রে বাহকের প্রয়োজন হতে পারে, কেননা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে যেহেতু হচ্ছে। আচ্ছা, তাহলে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশনের সুবিধা অসুবিধা কি আছে? সুবিধা কি কি? সুবিধা বলছে, দেখো প্রথমেই বলবো এক্ষেত্রে প্রজাতিগত চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে, অর্থাৎ যেহেতু একই গাছের মধ্যে হচ্ছে একই ফুল বা ভিন্ন ফুল, তাহলে একই গাছের মধ্যে যেহেতু হয় তাহলে অন্য কোনো বৈশিষ্ট্যের আগমনের কোনো সম্ভাবনা নেই। তার ফলে কি হচ্ছে না, এক্ষেত্রে উৎপন্ন যে অপত্যগুলো সেগুলো মাতৃ বৈশিষ্ট্যযুক্ত হবে এবং এক্ষেত্রে চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকবে। দ্বিতীয়ত, এক্ষেত্রে কোনো, যদি আমি অটোগ্যামি বলি তাহলে কোনো বাহকের প্রয়োজন নেই। তৃতীয়ত, যেহেতু একই ফুলের মধ্যে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে, তাহলে পরাগযোগের অপচয় কম হবে এবং এক্ষেত্রে তোমরা পড়বে পরবর্তীতে আমরা যখন হাইব্রিডাইজেশন টেকনিক পড়ব তখন দেখব পিওর লাইন সিলেকশন, অর্থাৎ একই প্রজাতির একই বৈশিষ্ট্যযুক্ত গাছ বারবার করে চাষ করা হচ্ছে পিওর ক্যারেক্টার বাছাই করার জন্য, বিশুদ্ধ বৈশিষ্ট্য নির্বাচনের জন্য। তো এই পিওর লাইন সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু স্বপরাগযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এগুলো হচ্ছে সুবিধা, হলো চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকছে, যেহেতু একই গাছের মধ্যে হচ্ছে তাই ভিন্ন বৈশিষ্ট্যের আগমনের সম্ভাবনা নেই, এক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, পরাগরেণুর অপচয় কম হয় এবং পিওর লাইন সিলেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এর অসুবিধাও প্রচুর আছে, তোমরা পড়েছিলে ক্লাস 10-এ কি কি, যেমন স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, যেহেতু দুটো আলাদা গাছের মধ্যে না, তার ফলে আলাদা বৈশিষ্ট্যের আগমনের সম্ভাবনা নেই, তার ফলে উৎপন্ন অপত্য কিরকম হবে না, দুর্বল প্রকৃতির হবে এবং এক্ষেত্রে এই ধরনের যে বীজ তৈরি হবে স্বপরাগযোগের ফলে, এই পলিনেশনের ফলে যে বীজ তৈরি হবে সেখান থেকে যে উৎপন্ন চারা গাছ, তার এই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম হবে। আর কি, আর হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু একই গাছের মধ্যে তাহলে বিবর্তনের কোনো সম্ভাবনাই এক্ষেত্রে থাকে না, অর্থাৎ কোনো ভ্যারিয়েশনও হবে না এবং কোনো বিবর্তনের সম্ভাবনাও এক্ষেত্রে থাকছে না। তাহলে এই গেল স্বপরাগযোগ সম্পর্কে আলোচনা। চলে যাচ্ছি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন কাকে বলে? অবশ্যই এক্ষেত্রে দুটো ভিন্ন গাছের মধ্যে হতে হবে। দুটো ভিন্ন গাছ, এরা কি একই প্রজাতির? হ্যাঁ, প্রকৃতিগতভাবে যদি হয়, প্রাকৃতিকভাবে ন্যাচারালি, তাহলে একই প্রজাতির গাছের মধ্যেই হয়, অর্থাৎ একই প্রজাতির দুটো আলাদা আলাদা গাছের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে, অর্থাৎ একটা গাছের রেণু যখন অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তখন তাকে বলবো আমরা ইতর পরাগযোগ। এটাই ন্যাচারালি হয়। তবে এরকমও হতে পারে যে দুটো ভিন্ন প্রজাতির মধ্যেও আমরা কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটাতে পারি। দুটো ভিন্ন প্রজাতির মধ্যেও কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটাতে পারি। তাহলে ইতর পরাগযোগ কয় রকম? এটাও দুরকম। কি কি? জেনোগ্যামি, অ্যালোগ্যামি। জেনোগ্যামি কাকে বলে? যখন একই প্রজাতির দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ হবে, একই প্রজাতির, অর্থাৎ জবা গাছের সাথে জবা গাছের বা আম গাছের ফুলের রেণু যখন অন্য একটা আম গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, অর্থাৎ একই প্রজাতির মধ্যে যখন দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে, একই প্রজাতিভুক্ত, তখন তাকে বলছি আমি জেনোগ্যামি। জেনোগ্যামি। আর অ্যালোগ্যামি কি না, অ্যালোগ্যামি হচ্ছে দুটো ভিন্ন গাছ প্লাস দুটো ভিন্ন প্রজাতি। দুটো ভিন্ন প্রজাতির ভিন্ন গাছের মধ্যে যে পরাগযোগ, ভিন্ন প্রজাতির ভিন্ন গাছের মধ্যে যে পরাগযোগ, তাকেই বলা হয় অ্যালোগ্যামি।
এর পার্থক্য কিন্তু একবার এইচএসে এসেছিল, জেনোগ্যামি এবং অ্যালোগ্যামির পার্থক্য ভালো করে পড়বে মেয়েরা। আবার বলছি, জেনোগ্যামি হচ্ছে যখন একই প্রজাতির দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে তখন জেনোগ্যামি, আর দুটো ভিন্ন প্রজাতির ভিন্ন গাছের মধ্যে যখন পরাগযোগ তখন তাকে আমি বলছি অ্যালোগ্যামি। তাহলে দেখো, ইতর পরাগযোগ মানেই হচ্ছে দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে, সাধারণত ন্যাচারালি যেহেতু এটা হয় আমি এটা কি ধরে নেব, জেনোগ্যামি নিয়ে আমি এগোবো। তো বলছে যে ইতর পরাগযোগ মানেই হচ্ছে দুটো ভিন্ন একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগকেই বলছি আমরা ইতর পরাগযোগ, এটাই কনসেপ্ট। তাহলে ইতর পরাগযোগ হওয়ার জন্য নিশ্চয়ই ফুলের কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? প্রথমেই বলছে একলিঙ্গতা বা ডাইক্লিনি, অর্থাৎ যদি ইতর পরাগযোগ হতে হয় তাহলে ফুলকে একলিঙ্গ হতে হবে। একলিঙ্গ ফুলের ক্ষেত্রে ইতর পরাগযোগই সংঘটিত হয়ে থাকে। যদি অর্থাৎ আরো একটু ভেঙে যদি বলি, অর্থাৎ একই ফুলের মধ্যে যদি পুংকেশর এবং গর্ভকেশর না থাকে তাহলে সেক্ষেত্রে ফুল একলিঙ্গ হয়, এবং একলিঙ্গ ফুলের ক্ষেত্রে ইতর পরাগযোগী হওয়া বাঞ্ছনীয়। এছাড়াও বলছে দেখো, স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। স্ববন্ধাত্ব মানে কি? ফুল উভলিঙ্গ, এক্ষেত্রে কিন্তু ফুল উভলিঙ্গ, কিন্তু ফুলের পরাগরেণু যখন সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়লে এক্ষেত্রে যখন পরাগায়ন বা পরাগ মিলন বাধা প্রাপ্ত হয়, বা এরকমও হতে পারে যে পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে কিন্তু এক্ষেত্রে একটা ইন্টারাকশন হয়, দেখা যাচ্ছে যে এই ইন্টারাকশনের আগেই কি হচ্ছে না, গর্ভমুণ্ডের যে জলীয় রস থাকে সেই রসটা শুকিয়ে যাচ্ছে। তাহলে এই শুষ্ক অবস্থায় নিশ্চয়ই পরাগরেণু অঙ্কুরিত হতে পারবে না। কি কি বললাম না, যদি এরকম হয় যে পরাগরেণুগুলো হচ্ছে বন্ধা, কোনো একটা ফুলের পরাগরেণু বন্ধা বা স্টেরাইল, তাহলে সেই পরাগরেণু যদি ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রেও হবে না। অথবা পরাগরেণু সক্রিয় কিন্তু যখন গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে তখন গর্ভমুণ্ডের জলীয় উপাদান শুকিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে উভলিঙ্গ ফুল হওয়া সত্ত্বেও এক্ষেত্রে কিন্তু সেলফ পলিনেশন হচ্ছে না, স্বপরাগযোগ হচ্ছে না, এবং এই ধরনের অবস্থাকে আমরা কি বলবো, স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি বলা হয়। কোথায় দেখা যায়? এগুলো প্রত্যেকটার উদাহরণ কিন্তু তোমাদের জানতে হবে। রাসনা, অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। তারপরে বলেছে দেখো, বিষম পরিণতি। বিষম পরিণতি বা ইংলিশ টার্মিনোলজি গুলো জানবে, একে বলা হচ্ছে ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি বা বিষম পরিণতি কাকে বলা হয়? যেমন নাম শুনি বুঝতে পারছো বিষম পরিণতি মানে কি, অর্থাৎ ফুল উভলিঙ্গ কিন্তু ডিম্বাশয়ের ভেতরে, ডিম্বাশয় কোথায়? এই যে এখানে এটা হচ্ছে ডিম্বাশয়, তাহলে এর ভেতরে আছে ডিম্বক, আর ডিম্বকের ভেতরেই তৈরি হচ্ছে ডিম্বাণু। তাহলে এই ডিম্বাণু এবং পরাগরেণু একসাথে তৈরি হচ্ছে না। পরাগরেণু যদি ম্যাচিওর হয়ে যায়, দেখা যাচ্ছে ডিম্বাণু কখনো ম্যাচিওর হয়নি, বা ডিম্বাণু ম্যাচিওর হয়ে গেছে, পরাগরেণু পরিণত হয়নি বা ম্যাচিওর হয়নি। তাহলে উভলিঙ্গ ফুল অথচ পুংকেশর এবং গর্ভকেশর একই সাথে পরিণত হচ্ছে না, তাহলে কি সেলফ পলিনেশন সম্ভব? স্বপরাগযোগ কি হবে? কখনোই হবে না। সেটাও কিন্তু ইতর পরাগযোগের একটা গুরুত্বপূর্ণ অভিযোজনগত বৈশিষ্ট্য বা আউটব্রিডিং ডিভাইস। তাহলে বিষম পরিণতি দুরকম হতে পারে, হয় পুংকেশর আগে পরিণত হবে কিংবা গর্ভকেশরের ডিম্বাণু আগে পরিণত হবে। তার জন্য দেখো, বিষম পরিণতি দুটো ভাগ দেখিয়েছি আমি, প্রোট্যান্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোট্যান্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোট্যান্ড্রি কাকে বলছে না, যখন পরাগরেণু আগে পরিণত হয়ে যাচ্ছে, পরাগরেণু ম্যাচিওর হয়ে গেছে কিন্তু ডিম্বাণু ম্যাচিওর হয়নি, পরাগরেণু পরিণত হয়ে গেছে নিষেকের জন্য কিন্তু ডিম্বাণু পরিণত হয়নি, এই ঘটনাকে বলছি আমি প্রোট্যান্ড্রি। কোথায় দেখতে পাওয়া যায় প্রোট্যান্ড্রি? দেখতে পাওয়া যায় জবা, উদাহরণ জানবে রক্তদ্রোণ,
লিওনিউরাস প্রভৃতি গাছের ক্ষেত্রে প্রোট্যান্ড্রি দেখতে পাওয়া যায়। আর প্রোটোগাইনি কাকে বলে না, যখন ডিম্বাণু ঠিক উল্টো ঘটনা, ডিম্বাণু পরিণত হয়ে গেছে, ডিম্বাণু ডিম্বাশয়ের ভেতরে ডিম্বক এবং ডিম্বকের ভেতরেই থাকছে ডিম্বাণু, এই ডিম্বাণু ম্যাচিওর হয়ে গেছে কিন্তু পরাগরেণু ম্যাচিওর হয়নি, এই ঘটনাকে বলা হচ্ছে প্রোটোগাইনি। আবার বলছি, প্রোট্যান্ড্রি হচ্ছে পরাগরেণু পরিণত হয়ে গেছে, ডিম্বাণু পরিণত হয়নি, আর প্রোটোগাইনি হচ্ছে ডিম্বাণু পরিণত হয়ে গেছে, পরাগরেণু পরিণত হয়নি। যদি এরকম হয় তাহলে একে বলছি প্রোটোগাইনি। কোথায় দেখা যায়, এটার উদাহরণ জানবে, চাঁপা ফুলের ক্ষেত্রে, বেগুন প্রভৃতির ক্ষেত্রে আমরা প্রোটোগাইনি দেখতে পাবো। তাহলে এইভাবে দেখো, উভলিঙ্গ ফুল কিন্তু পুংকেশর এবং গর্ভকেশর একসাথে পরিণত হচ্ছে না, যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু সেলফ পলিনেশন হবে না, এবং এই ঘটনাকে আমি বলছি বিষম পরিণতি বা ডাইকোগ্যামি বলা হয়। এরপরে দেখো নেক্সট আরেকটা বলেছি, সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি কাকে বলছে। যদি এরকম হয়, দেখো যে উভলিঙ্গ ফুল কিন্তু গর্ভমুণ্ড থেকে পরাগধানী অনেকখানি দূরে অবস্থান করছে, গর্ভমুণ্ড থেকে পরাগধানী অনেকখানি দূরে অবস্থান করছে, যদি এরকম হয় তাহলেও কিন্তু সেলফ পলিনেশন হতে পারবে না। দেখা যায় ঘেটু ফুলের ক্ষেত্রে হয়ে থাকে, এটা একটা হার্কোগ্যামির এক্সাম্পল হতে পারে। এছাড়াও আর কি হতে পারে, তাহলে কি বললাম না, যদি গর্ভমুণ্ড পরাগধানী থেকে দূরে অবস্থিত হয়, গঠনগত বৈশিষ্ট্য, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর কি বলছে দেখো, যদি এরকম হয় যে গর্ভমুণ্ড এবং এরকম, অর্থাৎ গর্ভমুণ্ড এবং পরাগধানী অনেক দূরে অবস্থিত, গর্ভমুণ্ড অনেক উপরে আছে, পরাগধানী অনেক নিচে অবস্থান করছে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা হার্কোগ্যামির একটা উদাহরণ বা একটা প্রকৃতি, এক্ষেত্রেও কিন্তু সেলফ পলিনেশন হতে পারবে না। বা যদি এরকম হয় যে পলিনিয়াম কাকে বলে, সাধারণত অর্কিড জাতীয় গাছের ক্ষেত্রে কি হয় না, আমরা জানি পরাগধানীর দুটো খণ্ড, তো একটা খণ্ডকে সমস্ত পরাগরেণুগুলো মিলিতভাবে যদি একটা কমপ্লিকেটেড গঠন তৈরি করে, তখন তাকে বলা হয় পলিনিয়াম। মোটের পর সমস্ত পরাগরেণুগুলো ক্লাস্টার হয়ে থাকছে, একসাথে গুচ্ছিতভাবে থাকছে, যাকে বলা হচ্ছে পলিনিয়াম। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি সমস্ত পরাগরেণুগুলো একসাথে হয় তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে কি হবে না, কোনো বাহক ছাড়া একটা পরাগধানী থেকে কখনোই কি গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারবে না, পলিনিয়াম ভারী হয়ে যাবে এবং তার ফলে কোনো বাহক ছাড়া কখনোই পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যেতে পারবে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু সেলফ পলিনেশন হবে না, এবং এটাও সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামির একটা উদাহরণের মধ্যে যাচ্ছে। তাহলে কি বললাম, আবার বলছি, দেখো যে উভলিঙ্গ ফুল কিন্তু গঠনগত বৈশিষ্ট্য এমন, যদি এরকম হয় যে গর্ভমুণ্ড থেকে পরাগধানী অনেকটা ডিস্টেন্সে অবস্থান করছে, বা গর্ভমুণ্ড অনেক উপরে আছে, পরাগধানী অনেক নিচে আছে, অথবা পরাগরেণুগুলো এত ভারী যে গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারছে না, তাহলে কিন্তু স্বপরাগযোগ বাধাপ্রাপ্ত হয় এবং এক্ষেত্রেও ইতর পরাগযোগ হতে হবে। এই ঘটনাকে আমি বলছি সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি বলা হয়ে থাকে। সসঙ্গম বিরোধী এবং হার্কোগ্যামি এবং হেটেরোমরফিজম প্রায় একই রকম, অর্থাৎ এটাও গঠনগত তারতম্য। অর্থাৎ যদি এক্ষেত্রে এরকম হয়, ঘটনাটা ঠিক উল্টোটা, যে গর্ভমুণ্ডটা হচ্ছে ছোট কিন্তু পরাগধানীগুলো অনেক উপরে আছে, ঠিক উল্টো ঘটনা, তাহলে এই গঠনগত ত্রুটির জন্য এক্ষেত্রেও কিন্তু পরাগধানী থেকে রেণু কখনোই গর্ভমুণ্ডে এসে একা একা পড়তে পারবে না। তাহলে এই ঘটনাকে বলছি আমি হেটারোমরফিজম বলা হয়ে থাকে। তাহলে দেখো, ইতর পরাগযোগ হওয়ার জন্য কি কি হতে হবে, কি কি বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য কিন্তু একই ফুলের মধ্যে থাকবে তা নয়, এক এক গাছের ক্ষেত্রে এক একটা বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমেই বলেছি একলিঙ্গ,
ফুল যদি একলিঙ্গ হয় তাহলে ইতর পরাগযোগ হওয়া বাঞ্ছনীয়। স্ববন্ধাত্ব গেইটোনোগ্যামিও কিন্তু হতে পারে। যদি একলিঙ্গ হয় তাহলে গেইটোনোগ্যামিও কিন্তু স্বপরাগযোগেরই একটা ভাগ গেইটোনোগ্যামি, এটাও কিন্তু হতে পারে। স্ববন্ধাত্ব অর্থাৎ ফুলের পরাগরেণু যদি বন্ধা হয় তাহলে সেক্ষেত্রে বন্ধা পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়লেও অঙ্কুরিত হতে পারবে না। উভলিঙ্গ ফুল হলেও সেক্ষেত্রে কিন্তু সেলফ পলিনেশন হবে না। বিষম পরিণতি অর্থাৎ উভলিঙ্গ ফুল পুংকেশর গর্ভকেশর দুটোই আছে কিন্তু একসাথে পরিণত হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও সেলফ পলিনেশন হবে না। সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি অর্থাৎ গঠনগত, এই দুটোই একসাথে বলছি যে গঠনগত বৈশিষ্ট্য এরকম দেখা যাচ্ছে যে গর্ভমুণ্ড থেকে পরাগধানী অনেক দূরে দূরে, বা গর্ভমুণ্ড নিচে পরাগধানী অনেক ওপরে, বা গর্ভমুণ্ড ওপরে পরাগধানী অনেক নিচে, সেক্ষেত্রেও কিন্তু সেলফ পলিনেশন হতে পারছে না এবং ইতর পরাগযোগ এক্ষেত্রে হওয়া বাঞ্ছনীয়। তো ইতর পরাগযোগ মানেই এক্ষেত্রে যেহেতু দুটো ভিন্ন গাছের মধ্যে হচ্ছে, একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন গাছের মধ্যে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কতগুলো বাহকের প্রয়োজন হবে। তো বাহকে যাওয়ার আগে ইতর পরাগযোগের কতগুলো সুবিধা অসুবিধা আমরা আলোচনা করে নিই। সুবিধা কি আছে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু একই প্রজাতির দুটো আলাদা গাছ, তাহলে যদিও একই প্রজাতির কিন্তু নিশ্চয়ই জানো যে একই প্রজাতির দুটো আলাদা জীবের মধ্যে কিছু না কিছু জিনগত পার্থক্য থাকে। তাহলে দুটো আলাদা গাছের মধ্যে যখন হচ্ছে তার ফলে সৃষ্ট অপত্য কি হবে, অল্প হলেও আলাদা বৈশিষ্ট্য যুক্ত হবে, তার মধ্যে ভ্যারিয়েশনের সৃষ্টি হবে, তার ফলে বিবর্তনের পথ সুগম হবে, উৎপন্ন অপত্য সবল হবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। এগুলো সবই হচ্ছে সুবিধা। অসুবিধা কি কি? প্রথমেই বলবো এক্ষেত্রে কি চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকবে? অর্থাৎ যেহেতু একই প্রজাতির আলাদা আলাদা গাছ, তাহলে কি জিনগত দুটো ক্যারেক্টার মিশে যাচ্ছে, দুটো গাছের ক্যারেক্টার মিশছে, তাহলে চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে যেহেতু বাহকের প্রয়োজন হয়, তাহলে বাহক বলতে সেটা বিভিন্ন বায়োটিক অ্যাবায়োটিক হতে পারে। বাহক মানেই অনিশ্চিত, অর্থাৎ বাহক পেলে হবে না পেলে হবে না, তাহলে অনিশ্চিত পদ্ধতি হতেও পারে নাও হতে পারে। আর কি যেহেতু দুটো আলাদা আলাদা গাছের মধ্যে, তাহলে প্রচুর পরিমাণে পরাগরেণুর অপচয় হবে। তাহলে এই অসুবিধাগুলো আছে ঠিকই, কিন্তু ইতর পরাগযোগের অনেক সুবিধাও আছে। এই পদ্ধতির সাহায্যেই ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যযুক্ত গাছ হয়। এই গাছ পরিবর্তনশীল প্রকৃতির সাথে সহজেই খাপ খাওয়াতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হয়। তো এই গেল দেখো পলিনেশনের টাইপ আলোচনা করলাম। এবার ইতর পরাগযোগ মানেই বলেছি যে এক্ষেত্রে কতগুলো বাহক প্রয়োজন হবে। তো এই যে এজেন্টগুলো, বাহকগুলো, এরা সকলেই কি বায়োটিক? না। ইতর পরাগযোগের বাহক তোমরা এর আগেও পড়ে এসছো ক্লাস 10-এ, দুরকম হতে পারে। জীবজ বাহক হতে পারে, অজীবজ বা অ্যাবায়োটিক এজেন্টও হতে পারে। অ্যাবায়োটিক এজেন্ট কি কি হতে পারে? হতে পারে নিশ্চয়ই পড়েছো তোমরা এর আগে, বাতাস হতে পারে, জল হতে পারে। আর জীবজ বাহকের মধ্যে কি কি হতে পারে? বিভিন্ন হতে পারে। হতে পারে বিভিন্ন পতঙ্গ, হতে পারে পাখি, হতে পারে শামুক, হতে পারে পিঁপড়ে, হতে পারে বাদুড়, হতে পারে প্রজাপতি, হতে পারে মানুষ ইত্যাদি নানান রকম বায়োটিক এজেন্ট হতে পারে জীবজ বাহক। এবার এই জীবজ বাহক বা অজীবজ বাহক কোন ধরনের বাহক পরাগরেণুকে এক ফুল থেকে, এক গাছের ফুল থেকে আর এক গাছে নিয়ে যাচ্ছে, এরপর ভিত্তি করে নানা রকম নামকরণ আছে। যেমন পড়েছো তোমরা, আবার একবার রিপিট করে দিচ্ছি, এগুলো কিন্তু আর আমি পড়াবো না, কারণ ক্লাস 10-এ তোমাদেরকে ডিটেলসে পড়িয়েছি। যেমন বাতাসের মাধ্যমে যদি হয় অ্যানিমোফিলি, জল হাইড্রোফিলি, পতঙ্গ এন্টেমোফিলি, পাখি অর্নিথোফিলি, শামুক ম্যালাকোফিলি, পিঁপড়ে মিরমেকটেরোফিলি, এটাকে বলছে বাদুড় কাইরোপটেরোফিলি, প্রজাপতি সাইকোফিলি, মানুষ অ্যানথ্রোপোফিলি ইত্যাদি নানান রকম প্রকৃতির হতে পারে। কোন ধরনের বাহক কাজ করছে তারপর ভিত্তি করে আলাদা আলাদা নামকরণ এবং আলাদা আলাদা ফুলের বৈশিষ্ট্য দেখা যায়।